২ বছর আগের ভয়ঙ্কর আদিপুরুষের স্মৃতি এখনো আমাদের কিন্তু টাটকা। ভয়ঙ্করভাবে রামকে প্রেজেন্ট, ভয়ঙ্করভাবে সীতাকে প্রেজেন্ট, ভয়ঙ্করভাবে বজরংবলীকে প্রেজেন্ট এবং সাংঘাতিক সেক্সি অবতারে শূর্পণখাকে প্রেজেন্ট বা অন্যান্য যে ফিমেল মানে কাস্ট ছিল তাদেরকে প্রেজেন্টেশন। এবং যেটার পর শোনা যায়, যেটার প্রিমিয়ারের পর প্রভাস নাকি ওম রাউতকে পার্সোনালি একটি বদ্ধ ঘরে ডেকে দরজা বন্ধ করে একটা মিটিং করেছিল এবং নিন্দুকেরা বলে সে সেই মিটিংয়ে নাকি প্রহারেণ ও ধনঞ্জয় করে দিয়েছিল ওম রাউতকে। তো যাই হোক, হোয়াট এভার, সেগুলো এখন অতীত। আজকে রিলিজ করেছে নীতিশ কি নীতিশ মানে মালহোত্রার, না নমিত মালহোত্রার রামায়ণ। আরে বাপ রে বাপ, বাল্মীকি রামায়ণের পর কৃত্তিবাসী রামায়ণ, মুকুন্দ রামের রামায়ণ, এসব সব রামায়ণের পর এবার এলো নমিত মালহোত্রার রামায়ণ। মানে রামায়ণ নিয়ে একটা ব্র্যান্ডিং, যে কেউ কালকে বলবে সে আমার নামে রামায়ণ। আরে সিনেমা বানিয়েছো, কাব্যটাকে লেখনি। মহাকাব্য, পৃথিবীতে 4টে মহাকাব্য, সেই 4টে মহাকাব্যর মধ্যে 2টো হচ্ছে আমাদের ভারতীয়দের এবং 2টো হচ্ছে গ্রিসের। কারণ এই 4টে মহাকাব্যর পর আর কোনো মহাকাব্য পৃথিবীতে কেউ তৈরি করতে পারেনি। আমাদের রামায়ণ মহাভারত আর গ্রিসের হচ্ছে ইলিয়াড ওডিসি। তো এক্স্যাক্টলি এই 4টে মহাকাব্যর সাথে যখন কাঁটা ছেঁড়া হয় না, তখন অটোমেটিক্যালি আমরা যারা ইতিহাসকে ভালোবাসি বা আমরা যারা এই ধরনের ব্যাপারগুলোকে ভালোবাসি, আমাদের খুব গায়ে লাগে। 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর পয়েন্ট হচ্ছে, রাম আর কৃষ্ণ আমাদের দেশের একটা আবেগ, একটা মাইথোলজিক্যাল ইমোশন, শুধু নয় মাইথোলজিক্যাল একটা প্রেজেন্টেশন। এখানে যদি কেউ এসে কিছু কাটাছেঁড়া করে না, তখন একটু খারাপ লাগে। কিন্তু ঘটনা হচ্ছে, ছবি নিয়ে কোনো কথা বলবো না, সিনেমার প্রেজেন্টেশন, সিনেমার টিজার প্রেজেন্টেশন, কেননা এটা একটা দরকার আছে এরকম প্রজেক্টের। কারণ এবং এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এটা খুব মাচ অ্যাওয়েটেড প্রজেক্ট। যদিও 2025 এটা আসবে না, এটা 2026-এর দিওয়ালি এবং 2027-এর দিওয়ালিতে 2টো পার্টে ছবিটা আসবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে তার একটা প্রেজেন্টেশন, একটা টিজার প্রেজেন্টেশন আমরা দেখতে পেলাম রামায়ণের, যেখানে আমরা জানি যে এই নীতিশ তিওয়ারি হচ্ছে ডিরেক্টর, যিনি নমিত মালহোত্রা হচ্ছে প্রডিউসার আর নীতিশ তিওয়ারি হচ্ছে ডিরেক্টর। নীতিশ তিওয়ারি একজন মারাত্মক মেকার, কারণ ইনি মানে নীতিশ তিওয়ারি তার আগে আমাদের দঙ্গল দিয়েছে, ছিছড়ে দিয়েছে, এবং আমরা জানি দঙ্গল কিন্তু অল টাইম ব্লকবাস্টার ভারতবর্ষের ফিল্ম মার্কেটে। আমির খানের কেরিয়ারও অল টাইম ব্লকবাস্টার এবং ভারতবর্ষের ফিল্ম ট্রেডেও অল টাইম ব্লকবাস্টার কিন্তু দঙ্গল। এবং এর পাশাপাশি কিন্তু নীতিশ তিওয়ারি আমাদেরকে দিয়েছে ছিছড়ে, যেটা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। এর পাশাপাশি নীতিশ তিওয়ারি আমাদের অতীতে দিয়েছিল ভূতনাথ রিটার্নস, এভরিথিং। দারুণ দারুণ সব প্রজেক্ট আছে নীতিশ তিওয়ারির। কিন্তু নীতিশ তিওয়ারি এবার প্রথমবার এত টেকনিক্যালি সাউন্ড একটা ছবি করতে যাচ্ছে, যে ছবিটার সাথে আবেগও থাকবে এবং টেকনিক্যালি ব্যাপারগুলো থাকবে। কারণ আমরা জানি নীতিশ তিওয়ারির ছবি মানে তার মধ্যে একটা আবেগ, একটা ইমোশন থাকবেই। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে, এবং রামায়ণের কাস্টিং, যেখানে এত বড় কাস্টিং, 500 কোটি টাকার একটা বাজেটের রামায়ণ হচ্ছে, যেখানে কাস্টিং তো হিউজ কাস্টিং। সেখানে আমরা জানি যে রণবীর কাপুর রামের চরিত্র করছে এবং যশ করছে কিন্তু রাবণের চরিত্র। এবং যশ শুধু রাবণের চরিত্র করছে না, যশের যে মনস্টার মাইন্ড প্রোডাকশন হাউস, সেটাও কিন্তু এখানকার পার্ট ফিনান্সার বা ইনভেস্টর। তো এক্স্যাক্টলি তার পাশাপাশি কিন্তু এই ছবিতে সাই পল্লবীকে আমরা দেখতে পাবো সীতার চরিত্রে। সাই পল্লবী হচ্ছে ভারতবর্ষের অন্যতম সুপারস্টার, যিনি এখনো ডাক্তারি করেন। মানে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসা একজন মহিলা নায়িকা, এবং তিনি আজও কিন্তু ডাক্তারিও করেন এবং তার পাশাপাশি উনি মানে অভিনেত্রী হিসেবেও কাজ করেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রামায়ণ একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মাচ অ্যাওয়েটেড। এবং এই ছবিতে প্রথমবার বজরংবলীর ভূমিকায় অভিনয় করতে আসছেন আমাদের সানি পাজি, অর্থাৎ সানি দেওল। এছাড়াও অন্যান্য কাস্টিংয়ের মধ্যে স্বয়ং অরুণ গোবিল, যিনি ভারতবর্ষের প্রথম সিনেম্যাটিক রাম, অর্থাৎ টেলিভিশনের প্রথম যিনি রাম হয়েছিলেন, সেই রাম অরুণ গোবিল আসছে এখানে দশরথের চরিত্রে। যেখানে আমরা দেখতে পাবো মন্দোদরি বা কৈকেয়ীর চরিত্রে লারা দত্তাকে, শূর্পণখার চরিত্রে আমরা দেখতে পাবো সাউথ ইন্ডিয়ান অভিনেত্রীর নামটা ভুলে যাচ্ছি আমি। তো এক্স্যাক্টলি একটা হিউজ কাস্ট, একটা বিগ কাস্ট। তো এক্স্যাক্টলি এই বিগ কাস্টকে হ্যান্ডেল করে তাদের শিডিউল ওয়াইজ ছবিকে শ্যুট করা, এগুলো কিন্তু খুব জোকস নয়। এবং তার সাথে সাথে যেসব প্রোডাকশন হাউস, যারা পোস্ট প্রোডাকশন সামলাচ্ছে, যেসব স্টুডিও, তারা কিন্তু প্রত্যেকে অস্কার অ্যাওয়ার্ড উইনার
হাউস। তো এক্স্যাক্টলি সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে বা অস্কারের নমিনেশনের কাছে দাঁড়ায়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামায়ণ কিন্তু একটা হাই এক্সপেক্টেড ছবি আমাদের কাছে। আদিপুরুষও ছিল, কিন্তু ঘটনা যেহেতু আদিপুরুষ প্রভাসের ছবি, কিন্তু আদিপুরুষের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস ছিল যে আদিপুরুষ যখন সামনে এলো তখন আমরা বুঝলাম যে এটা কি মানিয়েছে। তো রামায়ণের ক্ষেত্রে আশা করি সেই ভুলটা হবে না, কারণ এখানে আদিপুরুষ থেকে ভুল, মানে আদিপুরুষ থেকে শিক্ষা নিয়ে রামায়ণে কিন্তু সেই ভুলগুলোকে শুধরাতে শুধরাতে নীতিশ তিওয়ারি এগোচ্ছে এবং নমিত মালহোত্রা এগোচ্ছে, এবং তার সাথে সাথে রণবীর কাপুর এবং যশ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যশকে আমরা কেজিএফ এর পর পাবো এরকম ভাবে, এবং যশের 2025-এ না সরি 2026-এর এপ্রিলে বোধহয় যশের টক্সিক আসবে। যশের দুটো রিলিজ আছে 26-এ, টক্সিক এবং এই ছবিটাও আসবে, রামায়ণ আসবে দিওয়ালিতে, 2026-এর দিওয়ালি। তো এক্স্যাক্টলি রামায়ণের টিজার দেখে, রামায়ণের টাইটেল দেখে শুধুমাত্র ওই একটাই অবজেকশন যে নমিত মালহোত্রা রামায়ণ কেন লেখা হলো। প্রডিউসার উনি, মানছি আমি, 500 কোটি টাকা খরচা করছে, তো তাই বলে নমিত মালহোত্রা রামায়ণ একদম ব্র্যান্ডিং করে দেওয়া, এটা খুব খারাপ লাগছে। কারণ রাম আমাদের ইমোশন, রামায়ণ আমাদের ইমোশন, এবং সেখানে কোথাও এই মহাকাব্যর সাথে অন্য কারোর নামটা একটুখানি খুব ক্লিশে লাগছে, কেননা সিনেমা সিনেমাই হয়। তো এক্স্যাক্টলি সেই জায়গাটার দিকে একটু খেয়াল রাখুন, তাহলেই ঠিক আছে। যাই হোক, হোয়াট এভার, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।